রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক ৯০ বছরের বড়। কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র ১০টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে, আমি অন্তত ৪-৫টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ ৩ সঙ্গী তো নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর একটি বা দুটি কবিতার বই। যদি ১১ বা ১২তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তবে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা, রবিজীবনী বা উপকাব্য রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয়ে পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। ঝড়ো 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 ঝড়ের রঙের ঝরনা, আয় আয় আয়। ৫ই মার্চ ১৯৮৮। তখন বসন্তোৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রৌদ্র পলাশে। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে। অন্যান্য বাড়ির মতোই আবার সেই ধন্দে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুগ্ধ অথবা নগর বিদ্বেষী। কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর, এটাই মজা। আর এই ঠাকুর বাড়ি দর্শনের জন্য যেমন একদিকে ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমনি গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। তেমনি একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ আর ইন্দিরা দেবীর একটি ছবি। সেই অবোধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ, ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা তখন থাকতে না পেরে বলেই ফেলল, দেখুন, উনি ইন্দিরা গান্ধী নন, রবি ঠাকুরের ভাইজি, ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর। হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু জানে না রে, ইন্দিরা গান্ধী তো এখানে পড়তেন, এটাই ওর ফটো। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি যে বাঙালির বেসিক নিড 5টি নয়, 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপরে ঠাকুর পুজো কে কিভাবে করবে তা তারাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়, আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে চলে যান রতনকুঠি থেকে রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে একটা পাগলা ভিক্ষুক আসত, সে গাইতো, ওই মালতী লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম অক্ষরটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইতো, ওইম মালতীম লতাম দোলেম। কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনো দিন ভুলব না। আমি কখনো গান শিখিনি, মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। সেই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। কিন্তু জন্মাবধি কত দিন, কত ভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, এক কুষ্ঠরোগী গাইতো, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। বলা বাহুল্য, সে না জেনেই গাইতো। মাত্র ২৬ বছর বয়সে বিধবা হওয়া আমার এক পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম, আমার দিন ফুরালো ব্যাকুল বাদুল সাজে। একটি রূপহীন মেয়ে,
বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল, সমবেত পাত্রপক্ষকে শুনিয়েছিল, বাঁচাও তাহারে মারিয়া। এমনিতে যে গান অসংখ্যবার শুনেছি, এক বিশেষ পুরুষের গলায় সেই গান শুনে আমূল কেঁপে উঠেছিলাম। তারপর থেকেই বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়। এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে থাকতে পারি না। তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এইসব সময়ে আমারও তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝেও মনে হয় তিনি এক অতিকায় একটা ডাক ট্রেল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘর কন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা ও কালবেলার মাঝখানে অনড় দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ। তাকে প্রণাম।